বিস্তীর্ণ চা বাগান, যেখানে দিনের আলো ফুরিয়ে গেলেই শুরু হয় এক নিস্তব্ধ হাহাকার। আপনি কি জানেন, আপনার পায়ের নিচের মাটির গভীরে চাপা পড়ে আছে এমন কিছু দীর্ঘশ্বাস, যা একসময় ডায়েরির অক্ষরে বন্দি করা হয়েছিল। আজ রাতের অন্ধকার আপনাকে চিনিয়ে দেবে এক অদ্ভুত বাঁশিওয়ালাকে, যার সুর শুনলে মানুষ ফিরে আসে না, আসে শুধু তার লাশ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই ভয়ের প্রতি ভালোবাসা আর আমাদের প্রতি বিশ্বাস আছে বলেই আবারও ভয় সাথে নিয়ে হাজির হয়েছি ভয়ের ঘন্টার 21তম এপিসোডে। আপনাদের সাথে আছি আমি আরিফ। আজকের এই এপিসোডের প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা কথা আপনাকে নিয়ে যাবে কল্পনার এক ভয়ের রাজ্যে। পারবেন তো নিজেকে ধরে রাখতে? আপনি কি প্রস্তুত? আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ঢাকা মিরপুর থেকে সাব্বির আহমেদ ভাই। তার এবং জায়গার নিরাপত্তার কথা চিন্তা করে আমি আসল নামগুলো পরিবর্তন করছি এবং লোকেশনটির নাম সঙ্গত কারণে আমি উল্লেখ করছি না। চলুন সরাসরি চলে যাই আজকের মূল ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি 2013 সালের। আমি এবং আমার দুই বন্ধু রনি ও সায়েম একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার মাঝে একসময় বন্ধু রনি আমাদেরকে বলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। সে আমাদের প্রস্তাব দেয় ঢাকার বাইরে কোথা থেকে ঘুরে আসার। তার প্রস্তাব শুনে আমরা দুজন বলি, আসলেও তো অনেকদিন ঢাকার বাইরে কোথাও যাওয়া হয় না। এরপর একসাথে তিনজন প্ল্যান করি ঢাকার বাইরে কয়েকদিন ঘুরতে যাব। এই যান্ত্রিক কোলাহল এবং প্রচণ্ড গরমে একঘেয়ে হয়ে গিয়েছিল দিনগুলো। যেই ভাবা সেই কাজ। তিনজনের সিদ্ধান্তে ঠিক করা হলো আমরা সিলেট যাব। সিলেট যাওয়ার একটা বিশেষ কারণ ছিল। সেটার কারণ হলো সেখানে আমার বড় মামা একটা চা বাগানের রেসিডেন্ট ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। আমরা মূলত মামাকে বলে কোনো চা বাগানের বাংলোতে কয়েকদিন থাকার প্ল্যান করি। একে তো শহর ছেড়ে নিরিবিলি, আর তার উপর চা বাগানের বাংলোতে রাতে থাকা ছিল এক কথায় একটা অ্যাডভেঞ্চারের মতো। তাই সবাই মিলে সিলেটকেই বেছে নিই। সেদিন আড্ডা দেওয়া শেষে আমি বাসায় এসে মামাকে ফোন দিয়ে তারা ওখানে যেতে চাই। মামাও খুশি হয়ে আমাদেরকে সেখানে যেতে বললেন। সবশেষে সিদ্ধান্ত হলো আমরা শনিবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। যথারীতি আমরা তিনজন শনিবার ঢাকা থেকে বাসে করে বেরিয়ে পড়ি। সারাদিন পর আমরা সন্ধ্যার একটু আগে সিলেট শহরে পৌঁছাই। সেখানে পৌঁছে আমরা মামার বাড়িতে উঠি। আমার মামা ফ্যামিলি নিয়ে শহরেই থাকতেন। সেদিন রাতে খাওয়া দাওয়া করে মামার সাথে গল্প করছিলাম সবাই। গল্প করতে করতে মামা আমাদের প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন আমরা মামাকে বলি আমরা চা বাগানের কোনো পুরনো বাংলোতে কয়েকদিন থাকতে চাই এবং চা বাগানের দৃশ্যগুলো উপভোগ করতে চাই। তখন মামা আমাদেরকে বলে কোম্পানির একটা পুরনো চা বাগান আছে, সেখানে একটা পুরনো বাংলো আছে। আমরা চাইলে সেখানে কথা বলে মামা ব্যবস্থা করে দেবেন। মামার কথা শুনে আমরা আনন্দিত হয়ে মামাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিতে বলি। এরপর মামা কাউকে ফোন দিয়ে আমাদের ব্যাপারে জানান আর বলে কাল সকালেই আমরা যাব। এই বলে কিছুক্ষণ পর ফোনে কথা বলা শেষ করে আমাদেরকে জানালেন আগামীকাল সকাল 10টায় তিনি আমাদেরকে নিয়ে সেখানে যাবেন। সে রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল হলে মামা আমাদেরকে নিয়ে সেই চা বাগানের বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আমরা প্রায় দুপুরে 1টা নাগাদ সেই কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাই। সেখানে পৌঁছে আমরা চারিপাশটা দেখছিলাম। জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, চারিদিকে পাহাড় আর ঘন চা গাছে ঘেরা, আর তারই মাঝখানে ব্রিটিশ আমলের তৈরি একটা পুরনো বাংলো। বাংলোর পরিবেশটা ছিল একদম থমথমে। এর দেওয়ালগুলো ছিল চুনকাম করা, কিন্তু অনেক জায়গায় শ্যাওলা পড়ে কালচে হয়ে গিয়েছে। জানালাগুলো ছিল বিশাল বিশাল, আর সেখান দিয়ে বাইরে তাকালে মাইলের পর মাইল চা বাগান ছাড়া আর কিছুই দেখা যায় না। এক ইতিহাস আর অপরূপ সৌন্দর্যে ঘেরা পরিবেশ। এক মুহূর্তে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এই পরিবেশ পেলে। যাই হোক, সেই বাংলোর দেখাশোনার দায়িত্বে ছিলেন মজিদ নামের একজন কেয়ারটেকার। তার বয়স 60-এর উপরে। মামা তাকে ডেকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে
তার অফিসের কাজে চলে যান। যাওয়ার আগে তিনি মজিদ চাচাকে সবকিছু দেখে শুনে এবং আমাদের দিকে খেয়াল রাখতে বলেন। মজিদ চাচা চুপচাপ স্বভাবের মানুষ ছিলেন। তিনি আমাদের সাথে খুব বেশি কথা বলছিলেন না। আমরা বেশ কিছু প্রশ্ন করলেও সে কয়েকটা উত্তর দেয়। আমরা বিষয়টা নর্মালি নিই আর ভাবি হয়তো উনি এমন চুপচাপ টাইপের মানুষ। এরপর তিনি আমাদেরকে বাংলোর ভিতরে নিয়ে যান এবং সেই সাথে সেখানে আমাদের থাকার রুম দেখিয়ে দেন। তিনি যখন সবকিছু গুছিয়ে আমাদের থেকে চলে আসবে তখনই তিনি আমাদেরকে কয়েকটা বিষয় সতর্ক করে দেন। তিনি বলেন, রাত 10টার পর বাইরে ঘোরাঘুরি যেন না করি, আর কেউ দরজাতে ডাকাডাকি করলে দরজা খুলতে নিষেধ করেন। এছাড়াও তিনি বিশেষভাবে নিষেধ করেন ভুলেও রাতে বাংলোর পিছনের সাইডের বাগানের দিকে যেন না যাই, আর কোনো কিছু দরকার হলে তাকে ডাক দিতে। তিনি বাংলোর সামনে একটা ঘর আছে, সেখানেই থাকবেন। এগুলো বলে তিনি চলে যান সেখান থেকে। আমরা শহর থেকে আসা তরুণ, তাই মজিদ চাচার এইসব সতর্কতা আর বিধিনিষেধ আমাদের কানে খুব একটা ঢোকেনি। তিনি চলে যেতেই আমরা নিজেদের জিনিসপত্র ব্যাগ থেকে নামিয়ে গোসলে যাই। গোসল শেষ করে এসে আমরা নিজেদের রুমে রেস্ট নিচ্ছিলাম। এর কিছুক্ষণ পর মজিদ চাচা আমাদের জন্য খাবার নিয়ে আসলেন। এরপর আমরা খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়ে বিছানাতে চলে যাই। এক পর্যায়ে আমরা 3 জন ঘুমিয়ে পড়ি, কিন্তু দুঃখজনক বিষয়, ক্লান্ত শরীরে আমরা ঘুমিয়ে পড়াতে আমাদের ঘুম ভাঙে সন্ধ্যার দিকে। এই সময় ঘুম ভাঙায় আমরা 3 জন অনেকটা হতাশ হয়ে যাই, কারণ আমরা চেয়েছিলাম বিকালে এদিক সেদিক ঘুরে দেখব, কিন্তু আমরা সেটা পারিনি। শেষমেশ আমরা ঠিক করলাম আমরা বাইরে গিয়ে মজিদ চাচাকে সাথে নিয়ে লোকাল বাজারটাতে ঘুরতে যাব। এটা ভেবে বাইরে চলে গেলাম মজিদ চাচার ঘরের দিকে। এরপর সেখানে গিয়ে তাকে ডাক দিই। তাকে ডাকতেই তিনি আমাদের ডাক শুনে বাইরে আসেন। তিনি বাইরে আসতেই আমরা তাকে জানাই আমরা লোকাল বাজারে যেতে চাই আর আমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তিনি আমাদের কথায় সেখানে যেতে রাজি হলেন, তবে শর্ত দিলেন রাত 10টার আগেই ফিরতে হবে। রাত 10টার কথা শুনে আমার মনে অনেকটা কৌতূহল জাগলো, কারণ তিনি আজ দুপুরেই আমাদেরকে বলেছে এই সময়ের পর ভুলেও বাইরে না আসার জন্য। কিন্তু কেন, আর এই সময়ের রহস্য বা কী? আমি আর নিজের মাঝে কৌতূহল চেপে রাখতে না পেরে রাস্তায় তাকে প্রশ্ন করে বসলাম, এই রাত 10টার পর কি এমন হয় যে আপনি এই সময়ের জন্য বারবার আতঙ্কিত হয়ে পড়ছেন? তিনি আমার প্রশ্ন শুনে উত্তর দিলেন, তেমন কিছু না, ওসব আপনাদের জেনে লাভ নেই। আপনারা শুধু সময়ের আগেই ফিরবেন এটাই জানি। প্রিয় লিসেনার্স, এই সময়ের পর কি হয় তা বুঝলাম যতক্ষণ না সেটার ভুক্তভোগী হলাম। আপনারাও জানতে পারবেন ঘটনার সামনে গেলে। যাই হোক, আমরা চাচার সাথে লোকাল বাজারে এসে চায়ের দোকানে আড্ডা ও ক্যারাম খেলা শেষে রাত 9টার দিকে বাংলোতে ফিরলাম। সেখানে ফিরে খাওয়া দাওয়া করে আমরা নিজেদের রুমের ভেতর গল্প করছিলাম 3 জন। ঘড়ির কাঁটায় রাত তখন 10টা পার হয়েছে। 10টা পার হতেই আমরা 3 জনই একসাথে শুনতে পাই বাংলোর পিছন দিক থেকে অদ্ভুত এক বাঁশির সুর। সুরটা এমন শোনাচ্ছিল যে মনে হচ্ছে দূরে কেউ একজন বাঁশি বাজাতে বাজাতে বাংলোর দিকে হেঁটে আসছে। এই শব্দ শুনতেই আমরা 3 জন 3 জনের দিকে তাকাই, কিন্তু কিছুই বলতে পারি না। সেই সময় মনে হচ্ছিল এটা শোনার পরই আমরা অনেকটা হিপনোটাইজের মতো হয়ে গিয়েছিলাম। এক অদ্ভুত আর মায়াবী সুরের ছন্দ ছিল, যেটা কেউ শুনলে হারিয়ে যাবে কোনো এক অজানা দুনিয়াতে। এভাবে কতক্ষণ পর আমাদের ঘোর কাটে, আর সেটা কাটতেই আমরা শুনি বাঁশির শব্দটা আস্তে আস্তে আমাদের রুমের থেকে বেশ কিছুটা দূরে একটা পরিত্যক্ত কুয়ো আছে সেদিকে এসে থেমে গেল। এবার আমরা 3 জন অনেক অবাক হয়ে যাই। একে তো অদ্ভুত সুর, তার উপরে এমন নতুন কিছু দেখে ভয়ের থেকে বেশি কৌতূহলী হয়ে উঠি সেটা দেখার জন্য। কিন্তু বেশ অনেকক্ষণ এদিক সেদিক বহু চেষ্টার পরেও আমরা সেটা দেখতে ব্যর্থ হই। এরপর আমরা ঠিক করি সকাল হলেই মজিদ চাচার কাছে জিজ্ঞাসা করব রাতে কে বাঁশি বাজায়। সে রাতে আর কোনো কিছু হয়নি, স্বাভাবিকভাবে ঘুমিয়ে রাত্রি পার করে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের জন্য নাস্তা নিয়ে আসলেন মজিদ চাচা। তিনি নাস্তা নিয়ে আসার পর গতরাতে বাঁশির সুরের কথাটা জিজ্ঞাসা করি তাকে। সেটা জিজ্ঞাসা করতেই মজিদ চাচা জোরে ইন্নানিল্লাহ বলে ওঠেন।
আর সাথে সাথে আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা সেই বাঁশির সুর শুনে বাইরে গিয়েছিলাম কিনা। তখন আমরা জানাই আমরা কেউ বাইরে যাইনি। এটা শুনে চাচা অনেকটা নিশ্চিন্ত হলেন। আবারও সেই বাঁশির সুরের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন সেটা পরে জানাবেন। সেই সাথে তিনি আমাদেরকে নিষেধ করলেন বাংলোর পিছনে না যেতে। চাচার এই নিষেধ আর রাত 10টার ব্যাপারগুলো আমাদের মনে গেঁথে যায়, যার কারণে নাস্তার শেষে রুমে এসে আমরা তিনজন ঠিক করি এই সব কিছুর রহস্য কি, আর এই রহস্য খুঁজে বের করেই তারপর অন্য কাজ করব আমরা। রীতিমতো সেই সময় একটা ওয়াদাবদ্ধ হলাম তিনজন, যেভাবেই হোক আজ মজিদ চাচার নিষেধ আর আতঙ্কের কারণ বের করব। সবকিছু ভেবে আমরা মজিদ চাচার নজর এড়িয়ে চলে গেলাম সেই বাংলোর পিছনে পরিত্যক্ত জঙ্গলের মতো জায়গায়। সেখানে গিয়ে এদিক সেদিক ঘুরে দেখছিলাম। জায়গাটা বেশ অদ্ভুত, জঙ্গলের মতো হলেও দেখে মনে হচ্ছে বহু বছর এদিকে মানুষের কোনো আনাগোনা হয়নি, একদম পরিত্যক্ত। আর সেই সাথে এদিক সেদিক বেশ কিছু পুরনো জিনিসপত্র মাটিতে পড়ে থাকতে দেখি। জঙ্গলের বেশ কিছুটা অংশে পুরনো কিছু মেশিনের অংশ আর কিছু আসবাবপত্র এদিক সেদিক ছিটিয়ে আছে। মনে হয় কোনো এক সময় সেখানে অফিস টাইপের কিছু একটা ছিল। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে প্রায় পুরো জায়গাটাই ঘুরলাম। এরপর সবশেষে আমাদের চোখ পড়ে আমাদের রুমের থেকে বেশ কিছুটা দূরে একটা কুয়োর দিকে। সেদিকে তাকিয়ে আমরা তিনজন সেদিকে গিয়ে দেখতে যাই। আমরা কুয়োটার কাছে আসতেই দেখি সেটা পুরোপুরি অকেজো। কুয়াটা মাটিতে প্রায় ভরে গিয়েছে, অল্প কিছু অংশ বাকি আছে। আমরা এবার ভেতরের দিকে উকি দিই। সেদিকে উকি দিতেই আমার বন্ধু রনি আমাদেরকে একটা জিনিস দেখায়। আমরা যখন সেটা দেখার জন্য কুয়োর ভিতরে তাকাই তখনই দেখি ময়লার ভিতরে মাটিতে একটা কাঠের বাক্সের কোণা দেখা যাচ্ছে। সেটা দেখে আমি এবং সায়েম সেটাকে পরিত্যক্ত কোনো কিছু বলে সেখান থেকে চলে যেতে চাই। ঠিক ওই মুহূর্তে আমাদের বন্ধু রনি আমাদেরকে বলে সে নিচে কুয়োর ভিতরে নেমে সেটা তুলে দেখবে তার ভিতরে কি আছে। আমরা তাকে নিষেধ করি নিচে ময়লার ভিতরে না নামার জন্য, কিন্তু সে কোনো কিছু না শুনেই পরিত্যক্ত কুয়োটার ভিতরে নেমে পড়ে। সেখানে নেমে এক পর্যায়ে মাটি খুঁড়ে একটা কাঠের বাক্স উপরে তুলে আনে। সে যখন বাক্সটি উপরে তুলে আনে তখন তার হাতে থাকা বাক্সটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। বাক্সটি কাঠের তৈরি, কিন্তু কাঠের তৈরি হলেও কেমন এক অদ্ভুত ধরনের ছিল সেটি। বাক্সটির ওপরে অদ্ভুত ধরনের নকশা করে কিছু একটা লেখা, কিন্তু সেটা অস্পষ্ট। এবার আমরা তিনজন সেখানে বাক্সটির তালা ভেঙে সেটি খুললাম। সেটি খুলে দেখি ভেতরে লাল চামড়ায় বাঁধানো একটা ডায়েরি। এরপর আমরা সেই ডায়েরিটা হাতে নিই। হাতে নিয়ে যখনই প্রথম পাতা উল্টালাম তখনই দেখি সেখানে লেখা আছে 1939, নেম রবার্ট ম্যাথিউ, গার্ড অফ ফরেস্ট। এটা দেখার পর পরের পাতা উল্টালাম। উল্টে দেখি সেখানে কোনো এক কোম্পানির বিষয়ে লেখা, যাদের প্রধান কাজ ছিল চা উৎপাদন এবং তারা তৎকালীন চা চাষে জনপ্রিয় ছিল। এরপর একে একে অনেক বিষয় দিয়ে সেই পাতা শেষ হলো। এরপর পেজ নাম্বার 3-এ আসতেই সেখানে থাকা লেখা পড়ে আমাদের সব কিছু কেমন অদ্ভুত লাগতে শুরু করে। সেখানে এক জায়গায় লেখা ছিল এক রহস্যময় ফরাসি শব্দ, কিন্তু আমরা তিন বন্ধুর কেউ সেটা বুঝতে পারছিলাম না। 3 নম্বর পাতা উল্টিয়ে যখনই 4 নম্বর পাতায় আসি সেখানে আসতেই দেখি পুরো পাতায় একটা জায়গায় ইংরেজিতে লেখা, হি হ্যাজ রিটার্ন উইথ এ ফ্লুইডস মেলোডি, অর্থাৎ সে আবার ফিরে এসেছে এক বাঁশির সুর নিয়ে। এই লাইনটা পড়তেই রনির হাত থেকে সায়েম ডায়েরিটা টান দিয়ে নিয়ে এই লাইনটা বারবার পড়তে থাকে, সে ফিরে এসেছে বাঁশির সুর নিয়ে। সায়েম যখন এটা পড়ছিল তখন আমি আর রনি সায়েমের মাঝে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করলাম। ও কেমন উন্মাদের মতো এক লাইন বারবার পড়ছিল। এটা দেখে আমরা ওকে ডাক দিই এবং রুমে যাওয়ার জন্য বলি, কিন্তু সায়েম সে সময় আমাদের কথাগুলো ঠিকমতো শুনছিল না। ওর পুরো ধ্যান জ্ঞান ছিল ওই ডায়েরির পাতায় লেখা সেই লাইনটাতে। এবার রনি অনেকটা বিরক্ত হয়ে সায়েমের হাত থেকে সেই ডায়েরিটা কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। ডায়েরিটা তার হাত থেকে নিয়ে বন্ধ করতে আশ্চর্যজনকভাবে সায়েমের আচরণ স্বাভাবিক হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সেই সময় সে যেন কোনো এক ঘোরের ভিতরে ছিল এতক্ষণ। এরপর আমরা তিনজন আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ডায়েরিটা লুকিয়ে নিয়ে রুমে চলে আসি, যাতে করে মজিদ চাচা বুঝতে না পারেন
আমরা বাংলোর পিছন দিকে গিয়েছিলাম। যথারীতি আমরা রুমে এসে গোসল করে খাবারের জন্য ওয়েট করছিলাম। এক পর্যায়ে মজিদ চাচা আমাদের জন্য খাবার নিয়ে আসেন। তিনি খাবার নিয়ে আসলে তাকে বলি বিকালে আমাদেরকে নিয়ে পুরো চা বাগানটা ঘুরে দেখাতে, আর সন্ধ্যার পর আবারও সেই বাজারে আমাদেরকে নিয়ে যেতে। এরপর বিকালে মজিদ চাচাকে সাথে নিয়ে ঘোরাঘুরি করে আর চায়ের দোকানে আড্ডা দিয়ে রাতে ফিরে এলাম বাংলোতে। দুপুরে পাওয়া সেই ডায়েরির কথা তখন আর আমাদের মনে ছিল না। বাংলোতে ফিরে মজিদ চাচা আমাদের জন্য রাতের খাবার নিয়ে আসেন। এরপর খাবার দিয়ে তিনি চলে যান। তিনি চলে যেতেই আমরা খাবার খেয়ে ডাইনিং রুমে বসেছিলাম। সেখানে বসে আমরা বেশ অনেকক্ষণ গল্প করি। গল্পের মাঝে এক পর্যায়ে হঠাৎ আমরা শুনতে পাই গতকাল রাতের মতো একই বাঁশির সুর। সেটা শোনা মাত্রই আমি আমার হাতে থাকা ঘড়ির দিকে তাকাই কয়টা বাজে সেটা দেখার জন্য। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ির কাঁটায় রাত 10টা। আমার ঘড়িতে 10টার সংকেত বেজে উঠল। আমি অনেকটা অবাক হয়ে যাই এটা দেখে। মজিদ চাচার রহস্যঘেরা সময় আর এই বাঁশির সুর ঠিক একই সময়ে হচ্ছে। সেই সময় আমার হঠাৎ মনে হতে লাগলো, তাহলে কি ডায়েরিতে লেখা সেই বাঁশির সুর আর এই বাঁশির সুর একই? আমার মাঝে অদ্ভুত এক প্রশ্নের সৃষ্টি হলো। 10টা বাজতেই বাঁশির সুর কে বা কারা বাজাচ্ছে? তাহলে কি এই সুরের কোনো রহস্য আছে? আমি যখন এসব নিয়ে ভাবছিলাম, ঠিক ওই মুহূর্তে আমার বন্ধু সায়েম ডাইনিং রুম থেকে উঠে রুমে চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই সে রুম থেকে দুপুরে পাওয়া সেই ডায়েরিটা নিয়ে বের হয়। এরপর আমাদের দুজনের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে দৌড়ে বাংলোর মূল দরজা খুলে বের হয়ে যায়। ও যখন দরজা দিয়ে বের হচ্ছিল তখন বারবার একটা কথাই বলছিল, বাঁশির সুর এসে গেছে। এবার ও বের হতেই আমরা জোরে জোরে ডাকতে থাকি আর জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছে। কিন্তু ওর আচরণ একদম অদ্ভুত। আর তার কোনো উত্তর দিতে না দেখে আমি রনিকে বললাম দ্রুত টর্চ লাইট আনতে। সাইম কোথায় গেল তাকে খুঁজতে হবে। আমার কথা শুনে রনি টর্চ আনলে আমরা আর এক মুহূর্ত দেরি না করে বাইরে গিয়ে এদিক সেদিক সাইমকে লাইট জ্বেলে খুঁজতে থাকি। কিন্তু আমরা বেশ কিছুক্ষণ খুঁজলেও তাকে পাই না। এরই মাঝে আমরা দুজন শুনি সেই বাঁশির সুরটা অনেক জোরে বাজছে, আর সেই সুর শুনে মনে হচ্ছে সেটা আমাদের বাংলোর পিছন দিক থেকে আসছে। এটা শুনে আমি আর রনি সিদ্ধান্ত নিই বাংলোর পিছন দিকটায় যাব। কে বাঁশি বাজাচ্ছে সেটা দেখব আর সাইমকে খুঁজব। এটা ভেবেই আমরা সেদিকে পা বাড়াই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর নীরব পরিবেশ। আমি আর রনি আস্তে আস্তে বাংলোর পিছনে এগিয়ে গেলাম। সেদিকে গিয়ে লাইট জ্বেলে সাইমের নাম ধরে ডাকতে থাকি জোরে জোরে, আর তাকে খুঁজতে থাকি। কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা আর একটু সামনে যেতেই হাতে থাকা টর্চের আলোতে দেখি কেউ একজন আমাদের বাংলোর পিছনে সেই পরিত্যক্ত কুয়োটার পাশে উবু হয়ে বসে আছে। সেটা দেখে জোরে হেঁটে আর একটু কাছে যেতেই দেখি আমাদের বন্ধু সাইম সেখানে বসে আছে। এটা দেখা মাত্রই একদিকে ভয় আর ওর প্রতি রাগ নিয়ে সামনে এগিয়ে যাই ওকে ডাকতে ডাকতে। আমরা ওর পিছনে গিয়ে দাঁড়াতেই যেটা দেখি সেটা দেখে আমি আর রনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা সেখানে যেতেই দেখি আজ দুপুরে যে কুয়োটা পরিত্যক্ত আর বন্ধ অবস্থায় দেখেছি, ওই কুয়োটার ভিতরে পানি। সেটার ভিতরে কোনো মাটির চিহ্ন নেই। আর ঠিক ওই কুয়োটার ভিতর মাথা ঝুঁকে দিয়ে সায়েম বসে আছে। এই দৃশ্য দেখার পর আমি আর রনি প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর সেই সাথে সায়েমকে ডাকতে থাকি রুমে যাওয়ার জন্য। কিন্তু বন্ধু সায়েমের কোনো সাড়া শব্দ ছিল না। সে এক মনেই বিড়বিড় করে কি যেন বলছিল কুয়োর ভিতরে তাকিয়ে। এটা দেখে এক পর্যায়ে রনি সায়েমের কাঁধে হাত দিয়ে ঝাঁকি দিয়ে ওকে জিজ্ঞাসা করে, তুই এখানে কেন? আর চল এখনই রুমে যাবি আমাদের সাথে। এটা বলা শেষ হতেই সায়েম ঘাড় ঘুরে আমাদের দিকে তাকাই। সে ঘাড় ঘুরে তাকাতেই তার চেহারা দেখে আমরা হতভম্ব হয়ে যাই। সায়েম তাকাতেই দেখি ওর চেহারাটা কালচে হয়ে আছে, আর ওর চোখগুলো ফ্যাকাশে সাদা হয়ে আছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে কয়েক মুহূর্তের জন্য ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় আমাদের। সায়েমের এমন অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করি, কিরে তোর কি হয়েছে? তোর চেহারা এমন হলো কিভাবে? এটা বলতেই সায়েম এক বিচ্ছিরি হাসি দিয়ে অনেকটা ফার্সি ভাষার মতো কি যেন বলে ওঠে, আর সেই সাথে কুয়োর দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। ও চিৎকার করতেই আবারও শুনতে পাই সেই বাঁশির সুর। তবে এবার সেটা শুনে মনে হচ্ছিল
বাগানের শেষ প্রান্ত দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে। এটা শুনতেই আমরা লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করি। এবার লাইট জ্বালাতেই হালকা দূরে আলোতে দেখতে পাই সাদা পা পর্যন্ত লম্বা কাপড় পরা কেউ একজন, যার মাথায় কাউবয়ের মতো বড় হ্যাট পরা। সে ধীরালয়ে বাগানের শেষ প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। মানুষটা কে বা তার কি পরিচয় সেটা বোঝার কোনো উপায় ছিল না। সে একবারের জন্য আমাদের দিকে ফিরে তাকায়নি, শুধু ছায়ার মতো হেঁটে সামনে অন্ধকারে মিলিয়ে গেল। সে অন্ধকারে মিলিয়ে যেতেই বাঁশির সুর থেমে যায়, আর বাঁশির সুর থামতেই সাইম একদম চুপ হয়ে গেল। চিৎকার বন্ধ করে তার হাতে থাকা ডায়েরিটা নিয়ে বিড়বিড় করে কি যেন বলছিল কোর্টার দিকে নিচু হয়ে। তার এমন অস্বাভাবিক আচরণ দেখে তাকে জোর করে ধরে বাংলোর দিকে আনতে চাই, কিন্তু তাকে যখনই আমরা হাত ধরে টান দিতে যাব ঠিক ওই মুহূর্তে শুনতে পাই পিছন থেকে কারোর হেঁটে আসার শব্দ। এটা শুনতেই পিছন ঘুরে তাকিয়ে দেখি মজিদ চাচা হাতে একটা হ্যারিকেনের মতো আলো নিয়ে আমাদের দিকে আসছেন। এটা দেখে একদিকে মজিদ চাচার ভয়, অন্যদিকে তাকে দেখে একটু সাহস হয়। মজিদ চাচা আমাদের কাছে পৌঁছে প্রচণ্ড রেগে গেলেন এবং সেই সাথে সাইমের হাত ধরে দ্রুত বাংলোর ভিতরে নিয়ে আসলেন। বাংলোতে এসে সাইমকে একটা চেয়ারে বসিয়ে দেন তিনি। তারপর তার কপালে পড়া পানি ছিটিয়ে দিলেন। সাইমের হাতে তখনও সেই ডায়েরিটা ধরে রাখা ছিল। মজিদ চাচা এটা দেখে অনেকটা ধমকের গলায় আমাদেরকে বললেন, আমি আপনাদের মানা করেছিলাম সেদিকটায় না যেতে, কিন্তু আপনারা আমার নিষেধ শুনলেন না। আমার কথার অমান্য করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলেন। আপনারা যেটাকে সাধারণ ডায়েরি মনে করছেন, ওটা আসলে মৃত্যুর আহ্বানের ডাকের মাধ্যম। 1940 সালে এক সাহেব এখানে এসে এক অশুভ সাধনা শুরু করেছিলেন। এই ডায়েরিটা সেই সাহেবেরই। তিনি সবকিছু এখানে লিখে রাখতেন এবং তার গোপন অশুভ মন্ত্রগুলো এখানেই লেখা ছিল। তিনি চেয়েছিলেন চা বাগানের মৃত শ্রমিকদের আত্মার সাহায্য নিয়ে বিশেষ শক্তির অধিকারী হতে, আর এই ডায়েরিতে তিনি সেই অশুভ আত্মাকে ডাকার মন্ত্র লিখে গিয়েছিলেন, যা পড়লে মানুষ নিশ্চিত তাদের নিয়ন্ত্রণে চলে যায়। তিনি আরও ব্যাখ্যা করে বললেন, এই চা বাগানে তখন শত শত শ্রমিক কাজ করত। একদিন হঠাৎ রাতের বেলায় একজন করে হারিয়ে যেতে শুরু করে। তাদেরকে নিয়ে নরবলি দিয়ে ওই কুয়োতে ফেলা হতো মৃতদেহ। তাদেরকে যখনই বলি দেওয়া হতো তার আগ মুহূর্তে সবাই শুনতে পেতেন কেউ একজন বাঁশি বাজাতে বাজাতে এই বাগানে ঘুরে বেড়াতো। একদিন নরবলি দেওয়ার সময় যখন সাহেবকে সবাই হাতে নাতে ধরে ফেলে, তখন গ্রামের সবাই আর বাকি শ্রমিকরা তাকে সেখানেই মেরে ফেলে। সেই সাহেব যখন মারা যান তখন ওই অভিশপ্ত ডায়েরিটা ওই কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, যাতে সেই অভিশপ্ত বাঁশিওয়ালা আর ফিরে আসতে না পারে। আজ আপনাদের কারণেই সেই পুরনো শয়তান আবার জেগে উঠেছে। আপনার বন্ধু সেই ডায়েরিটা নিয়ে সেই মন্ত্র পড়াতেই ওই বাঁশিওয়ালাকে দেখেছেন আপনারা। ওটা কোনো মানুষ নয়, ও হলো সেই সাহেবের অতৃপ্ত আত্মা, যে এখনো নতুন প্রাণের সন্ধানে ঘুরে বেড়ায়। আমি এখানে চাকরি করছি বহু বছর। প্রায় রাতেই আমি বাঁশির শব্দ শুনি, কিন্তু কখনো তাকে দেখিনি। আপনাদের প্রথম দিন সাবধান করে দিয়েছিলাম যাতে এই সমস্যায় না পড়েন, কিন্তু ঠিক সেই কাজটা করলেন, তাকে ডেকে আনলেন। মজিদ চাচা সেদিন সারা রাত আমাদের সাথেই ছিলেন। তিনি আমাদের কিছু নিয়ম আর আমল বলে দিলেন এবং সেই সাথে সাইমকে রাতভর আগলে রাখলেন। সকালে সূর্য ওঠার সাথে সাথেই মজিদ মিয়া আমাদেরকে বলে ডায়েরিটা তাকে দিয়ে বাড়িতে ফিরে যেতে। এটা বলেই তিনি মামাকে ফোন দিয়ে সবকিছু খুলে বললেন। এরই কিছুক্ষণ পর মামা গাড়ি পাঠান আমাদেরকে নিতে। আমরা যখন চলে যাচ্ছিলাম তখন আমাদের পাওয়া সেই ডায়েরিটা মজিদ চাচার হাতে দিই। সেটা দেওয়ার পর চাচা আমাদেরকে বলেন তিনি সেই ডায়েরিটা উপযুক্ত উপায়ে ধ্বংস করে দিবেন। এরপর আমরা সেখান থেকে বিদায় নিই। আমরা যখন গাড়িতে করে চা বাগান থেকে বেরিয়ে আসছিলাম তখন আমি আর রনি দুজনই লক্ষ্য করলাম বাগানের একেবারে শেষ প্রান্তে সেই কাউবয় টুপি পরা মানুষটার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে এবার বাঁশি বাজাচ্ছে না, শুধু আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এরপর আমরা সেখান থেকে মামার বাড়িতে চলে আসি। সেখানে আসার পর আমরা তিনজনই অসুস্থ হয়ে পড়ি। একসাথে জ্বর আর বমি হতে থাকে সবার। আমাদের এমন অবস্থা দেখে মামা বাড়িতে একজন ডাক্তার আনেন। ডাক্তার এসে আমাদের বেশ কিছু মেডিসিন দিয়ে রেস্ট নিতে বলে। সেদিন সন্ধ্যায় মামা বড় মসজিদের হুজুরকে বাড়িতে এনে আমাদেরকে ঝাড়ফুঁক করান। এরই 3 দিন পর
আমরা একটু সুস্থ বোধ করলে মামা তার অফিস থেকে ছুটি নিয়ে আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন। এদিকে ঢাকায় ফেরার পর আমরা তিনজন প্রায় রাতে সেই চা বাগানের লোকটাকে স্বপ্ন দেখতে থাকি। এক পর্যায়ে আবারও এক হুজুরের কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে তার থেকে চিকিৎসা নিই। এরপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে আমাদের সাথে। তবে আমরা তিনজনই মাঝে মাঝে রাতে একা থাকলে সেই অদ্ভুত বাঁশির সুর আজও শুনতে পাই। প্রিয় লিসেনার্স, শখ করে মাটির নিচ থেকে যা পাওয়া যায় তা সবসময় উপহার নয়, কিছু জিনিস অভিশাপ হয়েই থাকে। সিলেটের সেই চা বাগানের বাংলোটি এখনো আছে, কিন্তু সেই সাহেব, সেই বাঁশিওয়ালার রহস্য এখনো শেষ হয়নি। এই রহস্য শেষ কোথায় তা আজও জানা যায়নি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আপনার কাছে কোনো ঘটনা থাকলে তা এখনই লিখে পাঠিয়ে দিন ভয়েরঘণ্টা@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমি আরিফ আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘণ্টার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।